এর আগে এই গল্পটা অর্থাৎ হারুন সালামের মাসির বেশ মোটামুটি অর্ধেকটার মতো পড়ানো হয়েছিল। যেখানে শেষ হয়েছিল সেখানে গিয়ে দেখলাম যে হারার মা মারা গেছে এবং মারা যাওয়ার সময় হারাকে বলেছিল যে মাসির পা ধরে থাকিস, তাই না? ঘরে ছিল, মা বলেছিল। তো এই যে কথাটা, এই জায়গাটা গৌরবীর বুকে এক অদ্ভুত আনন্দ এনে দেয়। ওর মনে হয় যে আমার জীবন সার্থক হয়ে গেল, যেখানে আমার নিজের সন্তানরাই আর চায় না আমাকে। সেখানে মনে হয়েছিল যে আমার কোনো পৃথিবীতে কোনো মূল্য নেই, অথচ পৃথিবীতে আমি যেন আমার বাঁচার কারণ খুঁজে পেয়েছি আজ এই হারার জন্য। তার মানে আমারও প্রয়োজন আছে। এই কথা ভাবতেই তার বুকের ভেতর মানে একটা অদ্ভুত আনন্দ সে অনুভব করতে পারছে। যাই হোক, সেখান থেকে আমরা এবার দেখছি ওই জায়গাটা পড়বো, তারপর এটা শুরু করবো। হ্যাঁ, যারা আগের পার্টটা দেখোনি তারা ওটা দেখে নিয়ে তারপর এটা আসবে। গৌরবীর শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগলো। নিবারণ যখন ছোট ছিল, সাবিত্রী যখন হামা টানে, তখন ঘর নিকোতে নিকোতে বাসন মাজতে মাজতে ওদের কান্না শুনলে বুকের ভেতর এমনই হতো বটে। নিবারণ তো ওকে চায় না, তার নিজের ছেলে তাকে চায় না তো। নিবারণ তো ওকে চায় না। আর সাবিত্রী কে বলো তো? ওই যে মেয়ে, কি যেন ডাক নাম ছিল তার? পুটি। তো তার ভালো নাম ছিল সাবিত্রী এখন নিজের সংসারে ভাত জোটাতে হিমশিম খায়। ওদের ওখানে থাকতে তো গৌরবীর নিজেকে শুধুই এঁটো পাতা মনে হতো গত বছরের মনসা পুজোর ঘরটা যেন ফেলে দিলেই হয়। ওইটা যেন লাগিয়ে দাও তো। তো এবার কি বলছে বলো তো? বলছে যে যদি সাবিত্রীর বাড়িতে থাকে কি না, তো দেখে মনে হয় কি বলো তো, মানে একটা অকারণ একটা বাড়তি চাপ হয় না। ধরো গত বছর পুজো হয়েছে, মনসা পুজো, তার ঘরটা আছে বাড়িতেই, মনে হবে যেন ফালতু জায়গাটা আটকে রেখেছে, ঘরটা বিসর্জন করে দিলেই ভালো হয়। ওই রকমই যেন গৌরবীর অবস্থা হয়ে যায়, গৌরবীর অস্তিত্ব যেন তার মেয়ের বাড়িতে এইরকমই মনে হয়। ঠিক আছে, তো যাই হোক, হারার মা ওর কথাই হারাকে বলেছিল। বড় ভালো লাগলো গৌরবীর, নিজেকে বড় প্রয়োজনীয় মনে হলো হঠাৎ। গৌরবীর সামান্য স্নেহ মমতায়, মিষ্টি কথায় আবেগে গলে যেতে পারে। মানে গৌরবী অনেক কষ্ট পেতে পারে, কিন্তু সামান্য একটু আবেগ দিলেই, স্নেহ দিলে, কেউ মমতা দিলেই, মিষ্টি কথাতে সে কিন্তু গলে যায় একদম। এখনও নাক টেনে চোখ মুছে বলল। এখন সে এই রে কাঁদল। ওর কথা কত ভাবে, মানে ওকে কত দায়িত্ব দিয়ে গেছে। দুঃখী আরেক দুঃখীর মন বুঝে, মানে বুঝলা, একজন দুঃখী আরেক দুঃখীর মন বোঝে, অর্থাৎ হারার মা গৌরবীর মন বুঝেছে। তাই বলেছিল, নে হারা মেলা কর, পুকুরে যা। ঠিক আছে, যা পুকুর টুকুরতে স্নান করে আয়। বিকেলে যোশী এসে উঠোনে বসলো। যাই হোক, যোশী হয়েছে যশোদা, যে ওই সমস্ত জিনিসগুলো, ওই ডাল পাতা এগুলো সব যার কাছে দিয়ে দেয়। এরা তো আর নিজেরা শহরে বিক্রি করতে যায় না। গৌরবী বা হারার মা এই কি নিজেরা শহরে বিক্রি করতে যেত পাতা টাতাগুলো? না, তারা দিয়ে দিত গ্রামেরই বা পাড়ারই এক মেয়েকে। বেশ কয়েকজন মিলে তারা যেত শহরে এগুলো সারাদিন ধরে বিক্রি করে তারপরে দুপুরের পরে বাড়ি গ্রামে ফিরত। সেই বিকেলে যোশী এসে উঠোনে বসলো। যাওয়ার সময় ছুটে ছুটে যায় যোশী। যখন যায় সকালবেলা কাজে, তখন ছুটতে যায়, মানে খুব তাড়াহুড়ো। ওদের পুরুষরা কোনোদিন ভাত কাপড় দেয় না, যোশীর বড় দেয় না। অর্থাৎ দেখো নারীদের কি অবস্থা দেখিয়েছে সমাজে, যে ওদের পুরুষরা, মানে ওই সমাজে যে মেয়েরা আছে তাদের যে স্বামীরা, তারা স্ত্রীর ভাত কাপড়ের দায়িত্ব নেয় না। ঠিক আছে, নিজের মতো করে ফুর্তি করে উড়াচ্ছে। তাহলে এই যোশীরা কি করছে? ওদের মেয়েরা আশা করে না পুরুষেরা ভাত কাপড় দেবে, ফলে এই যোশীর মতো মেয়েরাও কিন্তু আশা রাখে না যে আমাদের স্বামীরা আমাদেরকে ভাত কাপড় দেবে। আমাকে নিজেকে খাটতে হচ্ছে, এবার বাচ্চা কাচ্চা হবে, বাচ্চা কাচ্চার দায়িত্ব আমাকে নিতে হবে, আমি খাটবো, সবকে চালাবো। নিয়ম হয়ে পড়েছে যেন। যোশীও করে না। যোশীরা শরীরে খেটে সংসার বেঁধে তলে। এখন তোমার কাছে কোশ্চেন আসবে, যোশীরা মানে কি? কটা যোশী আছে? যোশী একটাই আছে। যোশীর মতো মেয়েদের সংখ্যা অনেক আছে, তাই বলছি যোশীরা শরীরে খেটে সংসার বেঁধে তোলে। ছেলেপিলেকে জন্তুর মতো জাপটে ভালোবাসে। জন্তুরা যেমন জাপটে রাখে একদম নিজের সন্তানকে, তেমনই কিন্তু যোশীরা নিজেদের সন্তানদেরকে খুব ভালোবাসে। আর স্বামীদের খুব তোয়াজ করে ভুলিয়ে রাখে, মানে স্বামীদেরকে সবসময় এনিয়ে বেনিয়ে নিজেদের সঙ্গে ধরে রাখার চেষ্টা করে। এতটাই কষ্ট এদের। যোশীর নাকটা চাপা, কিন্তু মুখখানা বেশ পান পাতার মতো হরতনি ছাদের, মানে বেশ চাপা রং, মানে একটু কালো কালো, কিন্তু পান পাতার মতো মুখ। ভাবো তো একবার কেমন লাগবে। ঠিক আছে, তো
তো চোখ দুটো সদাই ঘোরে, মানে পাড়াং 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 চারদিকে ঘুরছে চোখ, খুব স্পিড, সেয়ানা খুব, এদিক থেকে ওদিক। সবাই বলে যোশীর চোখ এড়িয়ে কেউ যেতে পারে না। হাড়ির ভেতর চাল আছে না ধান আছে, যোশী একবার মাত্র চেয়ে বলে দিতে পারে কি আছে। আচ্ছা কি গো মাসি কি বলবে? দেখো যোশী যে এসে একদম মাসি মাসি লটাপটি করে কথা বলে কিনা, গৌরবীর এই আদিক্ষেতা ভালো লাগে না, বাড়াবাড়ি করে কথাবার্তা একদম ভালো লাগে না। কিন্তু আজকে গৌরবী নিজেই ডেকেছে যেহেতু যোশীকে, যে একটা ব্যবস্থা করে দে না, ছেলেটা আমার কাছে থাকছে, একটু ব্যবস্থা করে দে, যে কাজটা যে যদি হয় কীভাবে একে কী করবো, এইসব জানার জন্য গৌরবী নিজেই ডেকে পাঠিয়েছে যোশীকে। ফলে তো তার মানে গরজটা যেহেতু তার, তো তাকে কাজটা করতে হবে, তাকে কথাটা বলতে হবে। তাই বলছে কি গো মাসি কি বলবে? যোশীর এই যে গায়ে পরে গা দুলিয়ে কথা বলাটা একেবারে পছন্দ হয় না গৌরবীর। তবে এখন গরজ তার, তবে এখন কার গরজ আছে? তারই গরজ আছে। তোরে একটা কথা বলবো বলে ডেকেছি। হ্যাঁ বলো, দাঁড়াও মাসি। ওকে হারা নয়? এই দেখছি তো হারা, তো এটা বুঝি হারা মানে কে বুঝতে পারলা? হারুন সালেম। হ্যাঁ রে, ওর কথাই তো বলবো। ওর কথা কি? গৌরবী একটু ভীতু হাসলো, একটু ভয় পেয়ে যেন। হ্যাঁ ওর কথা কি? বলো। হ্যাঁ ভীতু হয়ে যেন একটু হাসলো। দলে নিতে হবে যোশীকে, নইলে গৌরবী হারার ব্যবস্থা করবে কি করে? এখন যোশীকে কি করতে হবে? নিজের দলে টানবে গৌরবী বুঝিয়ে টুঝিয়ে, তারপরে তো ওই হারার জন্য কিছু একটা ব্যবস্থা করে দিতে পারবে। শোন না, ওর মা তো মরে গেল, ছেলেটা এখানেই ঘোরে যোশী, দুটো ভাত খায়, উঠানে ঘুমায়। মিথ্যা কথা বলে দিল কিন্তু। কোথায় ঘুমায়? উঠানে ঘুমায়। ঘরে দৌড়ে উঠে বসে না তো। দেখো বাবা, ছোঁয়ানে পায় একাকার করো না, মানে সাবধানে, মুসলমানের বাচ্চা আছে, সাবধানে, ঘরে ঢুকতে দিবা না। ঘরে দৌড়ে উঠে না তো। হ্যাঁ দেখো বাবা, আবার ছোঁয়াছুঁই না করে দেয়, সব গেল আমাদের হিন্দুস্তানি ধর্ম। আরে না 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 না, উঠোনেই থাকে রে, ওরই সানকিতে খায়, মানে ওরই একটা, ওদের বাড়িকারই একটা বাটি আছে, ওটাতেই খায়, আমি উপর থেকে কেবল ভাতটা দিয়ে দিই। কে বললো কথাটা? গৌরবী বলল। আর কি? কেন তুমি কেন দাও? ওর কেউ নাই? হারার কেউ নাই? না রে, তাই তো তোরে শুধাই যোশী, মানে তোকে বুঝাচ্ছি যোশী, তুই তো যাস শহরে, দেখ না ওর মতো ছেলেদের কি কোনো ব্যবস্থা আছে? আমি কি জানি, থাকার মধ্যে তো ঘরটুনি শুধু। শোন না, বলছি যে ওদের থাকার মতো, হারার থাকার জন্য শুধুমাত্র বাপের তৈরি মায়ের তৈরি ওই বাড়িটাই আছে, ঘরটাই আছে, আর তো কিছু নাই। ওহ, ঘর আবার ওর কি? হ্যাঁ ঘর বাঁধা তোমার কুটুম ওই মুকুন্দবাবুর কাছে। বলছে ওর আবার কি ঘর? হ্যাঁ এই থাকা থাকি আবার তোমার আবার কিসের ঘর আছে? ওরই ঘর কি আর তোমারই ঘর কি? থাকার মতো তো মুকুন্দবাবুর ঘরটাই আছে এটা। হ্যাঁ তাই নাকি? নয়তো কি? হাই ভগবান, এক কাজ করতে পারি। কি? দেখো এবার কে বলছে এক কাজ করতে পারি? ওই যে যোশী বললে একটা কাজ করতে পারি আমি। কি কাজ? শহরে ছেড়ে দিতে পারি, ভিক্ষা করে খাবে। শহরে নিয়ে গিয়ে ছেড়ে দাও ভিড়ের মধ্যে, ঠিক ভিক্ষা করতে শিখে যাবে, ভিক্ষা করে খাবে। হ্যাঁ ওই ছেলেটা ভিক্ষা করবে? ওই ছেলে? হ্যাঁ তবে আমার কি? তোমার মাঝে বেশি ভীমরতি ধরেছে বুঝলে, ভিক্ষা করে খাবে খাবে, না খাবে না খাবে, তোমার কি আমার কি? হ্যাঁ যোশী সে কথা সত্যি, তবে কি কি যেন একটা কথা বলতে গিয়ে গৌরবীর ঠোঁটটা কাঁপছে যেন একটু, মানে ঠিক কথা বেরোচ্ছে না। ভিক্ষে করে খাবে ছেলেটা? ওর মা কত আশা করে আমার উপর ভরসা করে ছেড়েছে, আর এতদিন যতদিন ওর মা বেঁচে ছিল, ওর মা আর ওই হারা দুজন মিলে আমার অবলম্বন হয়েছিল, আমি চলতে পারতাম, আমার পেট চলিয়েছে ওরা। আজ তার মা মারা গেছে, আমার উপর দায়িত্ব দিয়ে আর আমি ভিক্ষা করতে পাঠিয়ে দেবো, খাবে খাবে না খাবে না খাবে। সঙ্গে সঙ্গে যোশী একটা প্রসঙ্গ আমাদেরকে লেখিকা বলছে যে দেখো যোশী না জীবনে কখনো কারো কাছে দয়া পায়নি। দেখো যোশী, এখন তোমার কাছে মনে হতে পারে যোশী কি খুব নিষ্ঠুর মহিলা, এই খুব খারাপ মেয়ে? না, খারাপ মেয়ে না, আসলে ওর ভেতরের যে আবেগগুলো না, সেগুলো এক ঝড়ে ভেঙে গেছিলো খুব অল্প বয়সে। ওই কেউ দয়া দেখায়নি, ওই খেটে খেতে হয়েছে ছোট্টবেলা থেকে। ফলে তো এই দয়া মায়ার কথা কেউ বললে না মাথাটা গরম হয়ে যায় ওর। তো বলছে যোশী জীবনে কখনো কারোর কাছে দয়া পায়নি, এখনও পায় না। ট্রেনে একটু বসার জায়গা, ট্রেনে যাতায়াত করে জিনিসপত্র নিয়ে দৌড়াদৌড়ি করে, একটু বসার জায়গা, চাল বেচা লাভের পয়সা ওকে আঁচড়ে কামড়ে আদায় করতে হয়। সহজে কেউ পয়সা বেশি দিতে চায় না জিনিস কিনে, আঁচড়ে কামড়ে যেন ও আদায় করছে। 7 বছর বয়স থেকে না খেটে একবেলা ভাত পেয়েছে মনে পড়ে না যোশীর। না খেটে একটা বেলা ভাত পেয়ে দিয়েছে কেউ, এই কথাটা মনে পড়ছে না যোশীর।
দয়া টয়া দেখলে ওর অঙ্গ জ্বলে, ঠিক আছে, দয়া টয়ার কারোর মধ্যে দেখলেন মাথা গরম হয়ে যায় ওর একদম। গৌরবীর কথা শুনে ওর সর্বাঙ্গ চলে গেল, মানে সারা শরীর চলে গেল। যোশী বলল, শোনো শোনো, তোমাদের দেশের রীত কানুন জানি না মাসি, তবে মুকুন্দবাবু জানলে পরে তোমায় খেদা করবে। খেদা মানে ও উঠিয়েই ছাড়বে তোমাকে একদম বাড়ি থেকে, বুঝলে তো? কেন বলো তো? ইন্দুর বাড়ি পূজা পার্বণ করেছি, তুমি মুসলমান বাচ্চাকে ঠুকিয়েছো, তোমাকে উঠিয়েই ছাড়বে কিন্তু মুকুন্দবাবু জানলে। সঙ্গে সঙ্গে আবার কি বলছে দেখো, খেদা করবে কি রে, কি কথা রে? মুকুন্দ আমার কে হয় জানিস? মুকুন্দ আমার আত্মীয় হয়, তাই না? মুকুন্দ আমাকে কেন উঠিয়ে দেবে? গৌরবী কেঁদে ফেললো। যোশী বলল, গৌরবী যখন কেঁদে নিল তখন যোশী বলছে, দয়া, আচ্ছা তার আগে একটা জায়গা আছে, বলছে খেদা করবে কি কথা রে? মুকুন্দ আমার কে হয় জানিস? উত্তর দিচ্ছে এবার সরাসরি, কে? সঙ্গে সঙ্গে না না, যোশী উত্তর দিচ্ছে, আপনাজন। তাই যে শাক গুগলি কুড়িয়ে বেড়াও আর এক পেলা পোস্টা ভাত খাও। বলছে হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখো এখন কথা হচ্ছে, গৌরবীর বক্তব্য হলো, আমাকে যে থাকতে দিয়েছে সে তো আমার আপনজন, সে আমাকে কেন উঠিয়ে দিবে? তখন সেটাতে হেসে বলছে যোশী যে তোমার তো আপনজন হয়, তাই না? শাক পাতার গুগলি খেয়ে খেয়ে দিন কাটাও, আর খালি নামের খালি আপনাজন থাকতে গেলে তুমি কি অবস্থায় চলছো কি দেখতে পেতো না এতদিনে মুকুন্দবাবু? সঙ্গে সঙ্গে এই কথাতে গৌরবী কেঁদে ফেলল। যোশী বলল, শোনো শোনো, দয়া দেখালে দুগাল মুড়ি দিলে তা বুঝি। শোনো, যদি এতই দয়া দেখাতো আপনজন বলে, তাহলে দুগাল মুড়ি দিয়েছিল কখনো? দুগাল মানে হচ্ছে মুখ ভর্তি দুবার মুড়ি, এইটুকু যে পরিমাণ মুড়ি দুইবার খেলেই শেষ হয়ে যায়, ওইটুকু মুড়িও কি দিয়েছিল? তোমার নিজের পেট চলে না, তুমি যাও অন্যের ভালো করতে। আমি বলি শোনো, ওকে শহরে ছেড়ে দিয়ে আসি, বাঁচে মরে ও বুঝুক গা। শহরে কি ছেলে বাঁচে না গা? গা বলতে এখানে গো, শহরে কি ছেলে বাঁচে না গো? বাজারে আমের, আবার ওটা গো করে দেবে না, ওটা গা কিন্তু স্টাইল আছে। বাজারে আমের আঁটি চুষে পচা কলাটা বেলটা খেয়ে ফুটপাতে ঘুমিয়ে অমন লাখোটা ছেলে বড় হচ্ছে না নাকি? শোন না, আচ্ছা শোন, তা যা হবে একবার একটা বুদ্ধি করি। সঙ্গে সঙ্গে গৌরবী বলছে, না না শোন না, বলছে অন্য একটা বুদ্ধি কর না। কি? ধর বাচ্চাটাকে নিয়ে আমি ওই নিবারণের কাছেই যাই, মানে আমি আমার ছেলের কাছে ফিরে যাই, যদি ছেলে আমাকে গ্রহণ করে। হ্যাঁ, তোমার ছেলে গ্রহণ করবে। সে এখন বাড়িতে চাপাকল বসাচ্ছে, বিভিন্ন যন্ত্রপাতি এটা সেটা, ইলেকট্রিক নিচ্ছে। ইলেকট্রিক মানে বুঝলে, ইলেকট্রিসিটি নিয়েছে। তোমার কথা কে শুনবে? তোমার কথা তোমার ছেলে শুনবে, এত বড় লোক হয়ে গেছে এখন। তাহলে মা বলে যদি ভাবতো, তাহলে কি তোমার এই অবস্থা হয়? তাহলে কি? তা নিজের কপালকে বলো গা। তাহলে আবার কি, তো তুমি নিজের কপালকে নিজে বলো যে হাই ভাগ্য, আমার সাথে এমনটা কেন ঘটলো, তুমি বুঝো। যোশী উঠে দাঁড়ালো, বলে গেল, খাওয়া দাওয়া নোয়া ছ্যাপা ছিষ্টি করো না মাসি, বলে দিলাম পরিষ্কার কথা, হিন্দু সমাজ আছে এটা। খাওয়া দাওয়া ছোঁয়া ছুঁই এইসব জিনিস নষ্ট করো না, ছিষ্টি করো না, মানে নষ্ট করো না মাসি। তোমার বাগ্যতা করি, তোমার কাছে আমি অনুরোধ করি, মুকুন্দবাবুকে তুমি চেনো না, আমরা চিনি, দেশের মানুষ ঘরের মানুষ বলে ছেড়ে দেবে ও? যে কে আমার দেশের মানুষ, কে আমার ঘরের মানুষ বলে ছেড়ে দেবে ও? মুকুন্দবাবু এই বাড়িতে মনসা ঘট পুজো করলো ভাদ্রে। শোনো তবে, মুকুন্দবাবু এই বাড়িটাতে, এই যেখানে তুমি আছো এইখানেই গত বছর মনসা পুজো করেছিল, মনসা ঘট পুজো করেছিল, তারপরে পাঠা কাটলো, ঠিক আছে, আমরা সবাই খেয়ে গেলাম। তিনি শুনলে খুব বেজার হবে গো। তিনি যদি শুনেন যে তুমি এই চৌকাঠে ঢুকেছো মুসলমানকে, ও কিন্তু বেচার খুব রেগে যাবে। গৌরবীর ভেতরটা ভয়ে শুকিয়ে গেল, এবার কী হবে তাহলে আমার? গৌরবী যোশীর হাত ধরে বলল, কারেও বলিস না যোশী, তোর পা ধরি, আর শোন, মেটে আলুটা নিয়ে যা, আমার ঘরে যেটা মেটে আলু আছে না, ওটা তুই নিয়ে চলে যা যোশী, ওটা তুই নিয়ে চলে যা, কাউকে বলিস না প্লিজ, ঠিক আছে? যোশী চলে গেল। গালে হাত দিয়ে ভাবতে বসলো গৌরবী, কি করে এখন ও কোথায় যায়, কি করে এখন ও কোথায় যাবে? মুকুন্দ যদি জানতে পারে তবে যদি রাগ করে। গৌরবী 7-5 ভেবে কাপড়খানা কাচতে বসলো। নিবারণ যদি একটা বুদ্ধি দেয়, যদি বলে এসো আমার কাছে থাকো, তাহলে কি হবে? আহা, তেমন ভাগ্য কি হবে না? হারার মাকে যখন ওরা গোড় দিল, হারাও এক মুঠো মাটি দিল। সত্যি তখন ওর কী মনে পড়ছে বলো তো, যে হারার মা তো মারা গেল না, হারার মা যে মারা গেল আয়েশা বিবি, তো মারা যাওয়ার পরে আর সবার লোকের সাথে সাথে হারাও তো মাটি দিয়েছিল না। কিন্তু কি আশ্চর্য ঘটনা, হারার মা নিজের ঘরে মরেছে আর নিজের ছেলের হাতের মাটি পেয়েছে। গৌরবীর কি কপাল আছে কি জানে, কোথায় সে মরবে আর তার ছেলে কোথায় থাকবে, আদৌ তার মুখাগ্নি করবে কিনা, আশ্চর্যের ঘটনা, ঠিক আছে? তাই বলছে, গৌরবী কি ছেলের হাতের আগুন পাবে না?
ভেবে গৌরবীর চোখ জলে ভরে গেল। নিবারণের বাড়ি দেখে গৌরবী আর চিনতে পারে না। টিনের চাল, পাকা দেওয়াল, উঠোনে চাপাকল, গৌরবীর ঘরের এখানে ওখানে খড়ের নুটি গজা। তাহলে গৌরবীর আশপাশে ঘরের কি আছে? এখানে ওখানে খড়ের নুটি গজা আছে, মানে খড় টোড় একদম খুশে রাখা আছে। বকফুল আর বাঁজা আম গাছটার পাতা পড়ে পড়ে উঠোন নোংরা হয়ে। সন্ধে হলে শিয়াল উঠোন দিয়ে হাঁটে। সেবার শীতকালে তো খাটাস না বনবেড়াল এসে ঘরে ঢুকেছিল। বাবা, এমন ঘর সংসার সাজালো নিবারণ, তা সে ঘরে মায়ের জায়গা হয় না। মানে নিবারণ কিন্তু দারুণ করে ঘর টর সংসার সাজিয়ে নিয়েছে, দারুণ করে, অনেক পয়সা হয়েছে তার। ফলে এই ঘরের মধ্যে তার মায়েরই শুধু জায়গা হলো না, সব হলো। নিবারণের বউ বলল, মানে এবার নিবারণ বাড়ি চলে গেছে ও, ঠিক আছে, এক ধাক্কায় দেখো নিবারণ বাড়ি পৌঁছে গেল। নিবারণের বউ, তখন নিবারণ নাই নাকি ঘরে, ঘরে আছে হয়তো। তো নিবারণের বউ এসে কথা বলছে, কি বলছে? দেখে, নিচে শাশুড়িকে বলছে, দেখে নজর দিও না মা, হ্যাঁ নজর দিও না কিন্তু, দুই প্রাণী খেটে খুঁটে এইটুকু দাঁড় করিয়েছি। হ্যাঁ, শাশুড়িকে কি বলছে? নজর দিবা না আমাদের ঘরের জিনিসগুলোতে, দুটো প্রাণী, একটা তোমার ছেলে আর আমি, দুজন মিলে খেটে খুঁটে এত কিছু তৈরি করেছি, নজর দিবা না কিন্তু একদম। না বাছা, নজর দিইনি, না বাছা, আমি তোমার জিনিসের নজর দেয়নি বাছা। আর ঠিক আছে, এসেছো যখন তো এসেছো, সব চা খাও, জল খাও। দেবো, একটু চা দে। ছেলের সঙ্গে দেখা করো, তবে যেন কাঁদতে বসো না, বড় রাগী ছেলে কিন্তু তোমার। হ্যাঁ জানি আমি। আর দেখো কি, বউ আকাশের দিকে মুখ তুলে কি যেন একটা ভাবলো, বুঝলা, সাবধানে বুঝবা। বৌমার সাথে শাশুড়ির গল্প হচ্ছে। তারপর সে ছেলেকে বলল, তাহলে বৌমা কি করলো? নিজের ছেলেকে বলল, বুঝতে পারলা? মানে নিবারণের বউ নিবারণের ছেলেকে বলল, পয়সা নিয়ে দোকানে যা, চা পাতা কিনে আন, ঠাম্মা চা খাবে। ছেলে বেরিয়ে যেতেই বউ পেট কাপড় থেকে, পেট কাপড় মানে বুঝলা এইখানে খুঁজে রাখা, এই পেট কাপড়টা খুললেই টাকা বেরোলো। বলছে, তাই জন্য বলছে যে কি, বউ কী করলো, পেট কাপড় থেকে 2 টাকা বের করে গৌরবীকে দিল। বলল, ছেলেকে বলো না জানো, বুঝলা, এ আমার সুপুরি কেটে উপায় করা, তোমার ছেলেকে আবার বলবা না। আমি সুপারি কাটি, ওটা তো পয়সা পাই আমি আলাদা করে, ওইখান থেকে আমি উপার্জন করছি, এই 2 টাকা তোমাকে আমি দিলাম, শোনো। এবার কি বলছে? বলছে যে ছেলেকে বলো না জানো, এ আমার সুপুরি কেটে উপায় করা, এই কাপড়খানা ধরো। আর একটা একটা প্রায় মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন একটা কাপড় দিল। বলল, এমন কাপড় পরে আসতে আছে, হ্যাঁ, যে দেখবে সেই কি বলবে কি, তোমার ছেলের একটা নাম পরিচয় নেই? তোমার ছেলে নিবারণ, এমন বেশ নাম পরিচয় হয়েছে, আর তুই যে সে আজে বাজে পচা সরা শাড়ি পরে চলে এসছো, লজ্জা লাগছে না আমাদের? হ্যাঁ, এগুলো পরে আসতে আছে? তা বটে। এখন গৌরবীর মনে হলো, সত্যি ঠিকই, আমার ছেলের নাম হয়েছে, শখ হয়েছে, তো আমার জন্য সে ছোটো হবে। গৌরবী টাকা নিল, কাপড় নিল, এ কথা তার একবার মনে হলো না, মাকে দেখে যদি লজ্জা পায় নিবারণ, তবে মাকে যত্নাত্তি করে রাখে না কেন? ও একবার তর্ক করতে চাইলো না, ফলে ওর মাথাতে এটা জিনিস আসলো না। আজকালকার দিনে যদি থাকতো তো মানুষ বলেই তো মুখের উপরে, আচ্ছা আমাকে দেখে খুব লজ্জা হয়, মাকে দেখে খুব লজ্জা হয়, হ্যাঁ, তো মা যে কী অবস্থায় আছে সেটা নজর থাকে না কেন? তাহলে মা এই অবস্থায় আছে এই বয়সে। কিন্তু এই কথাগুলো তার মনে আসলো না। কিছুক্ষণ পর গৌরবী কান খাড়া করলো, আশ্চর্যের আশ্চর্য, নিবারণের ঘরে রেডিও বাজছে। নিবারণের যেটা ঘর, সেদিক থেকে রেডিওর আওয়াজ আসছে। রেডিও মানে তখন বিশাল ব্যাপার একদম, যার বাড়িতে রেডিও আছে তো বিশাল পয়সাওয়ালা লোক, ঠিক আছে। কোত্থেকে এলো? ও বউ, ও বউ, কোত্থেকে এলো? মানে এই রেডিওটা আবার কোথা থেকে আসলো? দোকান থেকে। কত দাম? ও বউ বল না। কত শখ এই বৃদ্ধ মানুষের, ঠিক আছে। ও কত দাম? ও বউ বল না। জানি না মা, হোক না 150 টাকা হবে, হোক না হোক ওই 150 টাকার মতো হবে। 150? বাপরে, 150 টাকা! গৌরবীর মাথা ঘুরে গেল। 150 টাকা যদি গৌরবী হাতে পায় তবে এখনই তার কপাল ফেরে। আমাকে 100 টাকা দিবি বউ? 150 না, 100 টাকা দিবি বউ? কোত্থেকে দেবো? হ্যাঁ, গাছ থেকে পেরে এনে দেবো নাকি? হ্যাঁ শোন না, 100 টাকা দিলে না আমি একটা গরু কিনবো, হ্যাঁ, ঘুঁটে গোবর দিব, মানে গোবর দিয়ে তৈরি করব আমি ঘুষি টুসি, ঠিক আছে। আবার দুধ বেচবো, বেচে টেচে আমাদের 2জন প্রাণীর কিন্তু দিব্যি চলে যাবে, আমরা কারো কাছে কিছু চাইবো না। 2টি প্রাণী। এবার তার বৌমা বলছে, 2টো প্রাণী? তুমি তো একা আছো, আর কে আসবে তোমার সঙ্গে? বলছে 2টো প্রাণী। ওই একটা গরিবের ছেলে, বউ মাসি মাসি বলে, একটা গরিবের ছেলে আছে, ও না মাসি মাসি বলতে থাকে সবসময়। তার মা বাপ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই রে, বড় অভাগা সে। নিবারণ তো সে কথা শুনেই রেগে গেল, মানে বুঝলা, নিবারণ ঘরেই ছিল, এতক্ষণ থেকে নটিঙ্গি করছে, চুপচাপ আছে, সবই শুনছে। মায়ের সাথে এতদিন পরও দেখা হচ্ছে, ও দেখা করতে আসেনি। এই যে শুনে এলো যে কি ওর মা নিজের পেট চলছে না, আবার একটা কোন ছেলে বলে অনাথ আছে, ওর কথা ভাবছে। ওহ, মাসি আর বনপোর দুধ খাবে,
ঠিক আছে, মাসি আর মাসির বোনের ছেলে বোনপো দুজন মিলে দুধ খাবে, আমি গরু কিনে দিব, যাও যাও মেলা বকো না তো, বিরক্ত করতে এসছে। ধমক দিয়ে নিবারণ বলল, যাও ফালতু বকো না। শোন নিবারণ, ছেলেটার কথা শোন একবার। তার কি বলছে গৌরবী, বোঝানোর চেষ্টা করছে নিজের ছেলেকে। কি কথা? শোন না। ছেলেটার মা ... গৌরবী সব বলে গেল, কাঁদতে কাঁদতে নাক টেনে টেনে সব বলল। নিবারণের মুখ অন্ধকার হয়ে গেল। নিবারণ বলল, তুমি নইলে এমন শত্রু আর কে হবে? তুমি হচ্ছে আমার জীবনে সব থেকে বড় শত্রু, বুঝলা তো? আমি তো শত্রুর নয়তো কি? এ কথা প্রচার গেলে তোমার আমার প্রায়শ্চিত্তির করতে হবে না? এইটা যদি সমাজে ছড়িয়ে যায় তাহলে হিন্দু সমাজ আমাদেরকে ছেড়ে কথা বলবে, প্রায়শ্চিত্ত করতে হবে আমাদেরকে, কত রকম শাস্তি দেবে জানো তুমি? কেন প্রায়শ্চিত্তির কেন? আমি কি তাকে ঘরে রাখছি না হাওয়াইতে খাওয়াচ্ছি? গরিবের গরিব হারাটা, তার একটা ব্যবস্থা যদি করে দিস তাই বলছি, এতে প্রায়শ্চিত্তির কথা ওঠে কোত্থেকে? তখন নিবারণ কি উত্তর দিছে, ছোট লোকের সঙ্গে সঙ্গে শাক পাতা চুরি করে ওই রকম বুদ্ধি হয়েছে তোমার। কত বড় অপমান করছে ভাবছো? যে ছোট লোকদের সাথে থেকে থেকে সঙ্গে থেকে থেকে শাক পাতা চুরি করে করে ওই রকম বুদ্ধি হয়েছে তোমার। প্রাচিত্তির করতে হবে, আমার আবার একটা মেয়ে আছে, মেয়েটার বিয়ে হবে না, এসব কথা তুমি বোঝো? যাও যাও মেলা বকো না তো। তোর কাছে আমায় একটু আশ্রয় দে বাবা। ওহ, আমি তো হচ্ছে জমিদার, তাই তোমায় আশ্রয় দেব, কি ভেবে নিবারণ বলল, তবে হ্যাঁ, এখন সমাজে আমার একটু নাম হয়েছে, আমার মা হয়ে ওই অজ গাঁয়ে পড়ে থাকবে সেটা ভালো দেখায় না বটে। তবে তবে কিন্তু গৌরবী একটা আশার আলো দেখলো যে যাক, হলো হয়তো সুবিধা। তবে শোনো, যদি তুমি ওই পাপটাকে বিদায় করো, পাপটাকে হারা হচ্ছে সেখানে পাপ, তারপর ভেবে দেখবো, খবর দিও জানলে, ঠিক আছে? আর ছেলেটা সঙ্গে সঙ্গে এবার গৌরবী বলছে, ছেলেটা বিদায় করো এক্ষুনি, এখন আমাদের দেশে গাঁয়ে যুদ্ধ হচ্ছে, অজ গাঁয়ে থাকে, জানতে পারো না কিছু? রোজ কত লোক এসে ও এপারে উঠছে, মানে ওপার থেকে, ওপার বাংলা থেকে এপার বাংলাতে প্রচুর লোক আসছে তখন, উদ্বাস্তুগুলো। তাই বলছে তাদের মধ্যে ছড়াকে ছেড়ে দাও না কেন, বলো তো, সেখানে রেখে আসি কাল পরশু। ওখানে কোথায় বলো তো, যেখানে উদ্বাস্তু শিবিরগুলো হচ্ছে কিনা, ওই জায়গাগুলো ছেড়ে দিয়ে চলে আসবো, খাবার পাবে, সরকার থেকে দেবে। সেখানে কী হবে রে? আরে ওকে গভর্নমেন্ট খেতে দেবে, কাপড় দেবে। আমাদের দেশের কথা তোমার মনে পড়ে? আমি তো জ্ঞানে দেখিনি। বলছে আমাদের কোনটা দেশ, মানে তারাও একসময় উদ্বাস্তু হয়ে এসছে ওদিক ওপার থেকে। তাই বলছে আমাদের দেশের কথা তোমার মনে পড়ে মা? আমার তো ঠিক মনে পড়ে না। তো ওই দিক থেকে মানুষগুলো যখন আসছে তখন ওদেরকে খাওয়ানোর ব্যবস্থা করছে গভর্নমেন্ট। মনে পড়ে বউকালে চলে এলাম, দেশভাগ হয়ে, দেশভাগ তারপরে হলো রে। বলছে তখন আমি বউকালে, মানে তোরা তখন ছোটো ছোটো, বউ আমি তখন ঘরের, আর সেই সময় আমি চলে এসেছিলাম, তারপরে দেশ ভাগ হয়েছে। সেখানকার মানুষও আসছে কত, বলছে সেই দেশ থেকে আজও মানুষ আসছে প্রচুর। ওখানে ওকে ওরা খেতে দেবে? তখন গৌরবী বলছে যে ওখানে ওকে খেতে দেবে তো ওরা? আরে ফেলে তো দিয়ে আসি, তা বাদে পেলে খাবে, না পেলে না খাবে। সে খেতে পাবে কি পাবে না আমি কী করবো, ছেড়ে দিয়ে চলে আসি, খাওয়ার পেলে খাবে, না পেলে খাবে না। আরে মরে যাবে না, সেটা তো মরে যাবে। কে বলছে কথাটা, কে বলছে বলো তো? উত্তরে কি বললে দেখো কত ডেঞ্জারাস কথা, মরলে মরবে, রোজ দিন হেথা হোথা, মানে একদিকে ওখানে ওখানে মানুষ মরছে না, ওর কপালে থাকা মরবে, ওর যদি কপালে মরণ থাকে তো মরবে। নিবারণে হঠাৎ হাসি পেল, বেশ খানিকটা হেসে নিল নিবারণ, তারপর বলল এখন এসো তো, ওর ব্যবস্থা করো, তা বাদে দেখি এখানে তোমায় আনতে পারি কিনা, তোমার আবার নাতি হবে যে। দেখো কি বললো, ঠিক আছে তুমি ওকে বিদায় করো, তারপরে দেখো তোমার আবার নতুন নাতি হবে, মানে আরেকটা সন্তান আসছে গর্ভে স্ত্রীর, সুতরাং দেখি যদি তারপরে তখন তোমাকে যদি আনতে পারি তো। এই কথা শুনে এই যে বললো নাতি হবে যে বললো, বউ একদম ছান করে উঠেছে একবারে নিবারণের। কি বলছে, সেজন্য ওনাকে বলা কেন বাপু, আমার বাচ্চা হবে তার জন্য ওকে বাড়িতে আনতে কেন হবে? হ্যাঁ, শাশুড়ি নিয়ে ঘর করিনি, আমি তো কোনোদিনই শাশুড়ির সাথে ঘর করিনি, তাহলে তা বলে কি আমার তিনটে ছেলে মেয়ে হয়নি? তোমার মা ডাকতে স্বাদ হয়েছে তাই বলো, আমার দোহাই দাও কেন? তোমার মা করার ইচ্ছা হচ্ছে তাই জন্য মাকে আনতে চাইছো বাড়িতে, এটা কথা বলতেও কী হচ্ছে তোমার, আমার দায় দিচ্ছ কেন? এই কথা যখন বলেছে নিবারণ বলছে, কেন তোর মা এসে যে 3 সন্ধে ভাতের থালা মারতে পারে, আমার মা পারে না? মানে খেতে পারে 3 থালা, হ্যাঁ সন্ধেবেলা এসেও 3 সন্ধে মানে ভাতের থালা মারতে পারে, আমার মা পারে না কেন? উত্তরে বলল, ইস বাবারি, ওরে আমার মা সোহাগী ছেলে, আমার মাকে তুইয়ে তুমি 21 টাকা নাওনি? আমার মায়ের কাছ থেকে ঋণ করেছিল না একবার, 21 টাকা শোধ দিয়েছিল, সে কথা মনে করো একবার।
তবে রে, এই বলে দুজন মিলে ধুন্ধুমার অবস্থা, ঝগড়া, দুজনে ধুন্ধুমার মানে সাংঘাতিক ঝগড়া লেগে গেল। গৌরবী ভয়ে ভয়ে বেরিয়ে এলো। হায় রে কপাল রে, কিসের সমাধান চেয়েছিল, নিজের সমস্যার সমাধান, এখানে দেখলো এদের তো সমস্যা নিজেদেরই আছে, কি আর আমার সমাধান করবে। বাস রাস্তায় হারা বসেছিল, ঠিক আছে, হারাকে বলল চ হারা ঘরে যাই, চল আমার ঘরে যাই, এখানে কোনো সমাধান পেলাম না। দোকানের সামনে এসে হারা বলল তুমি যাও, আমি কেরাচিনি নিয়ে যাই। কেরাচিনি মানে কেরাসিন নিয়ে যাই। পয়সা কোথায় পাবি? পয়সা তো আমি দিই না মাসি, আমি ওদের কাঠ এনে দিই, পাতা কুড়িয়ে দিই, উনি আমায় এটুনি কেরাচিনি লম্ফ জ্বালাতে দেয়, একটু কেরাসিন তেল দেয় রাত্রেবেলা যেন আমি লম্ফ জ্বালাতে পারি। ঠিক আছে আন, নিয়ে আই যা তেলটা। গৌরবের ইচ্ছে হচ্ছিল হারার ওপর রাগ করে, কিন্তু এখন ওর মনে হলো ছেলেটা ভালো, একটু কেরাচিনি দিয়ে বা কে ওকে সাহায্য করে। রাতে গৌরবী আর হারা ঘর আর দাওয়াই শুলো, মানে খুব সাবধানে। গৌরবী বলে দিল দেখ বাবু তুই দাওয়াতেই শোয়াবি, একদম বাইরের দিকে উঠানটাতে সেইটাতে ঘুমাবি তুই, ঠিক আছে, মাটির বাড়ি, আমি কিন্তু ঘরে ঘুমাবো, এই কথাটা বললো। হারাকে তাড়াতে পারলে নিবারণ হয়তো ওকে আশ্রয় দেয়। তো একটু আত্র গৌরবের মনে হলো যদি এই হারাকে আমি দূর করতে পারি তাহলে নিবারণ আমাকে নিশ্চয়ই আশ্রয় দিবে, এটা ওর মনে হলো। কিন্তু গৌরবের বুকের ভেতরে কে যেন বারবার না না বলতে লাগলো। বুঝতে পারছে কে বলো তা? তার বিবেক শক্তি। সে কি হারার মা না নিবারণের মা? কে গৌরবীকে মানা করতে লাগলো? ভেতরে কে যেন একজন বাধা দিচ্ছে বারবার। কে সেটা? নিবারণের মা নাকি হারার মা? কে সে? মানে নিজেরই তো মনটা বলছে যে না রে এটা ঠিক না। তো এখন ও নিজেকে ভাবছে যে আমার জন্য কে বেঁচে আছে বর্তমানে? হারা। তো হারাই তো আমি, আসল তো হারার মা এখন বর্তমানে, আমি তো নিবারণের মা না, নিবারণ তো দরকার নাই আমাকে নিবারণের জীবনে। কদিন বাদে মুকুন্দ এলো, বেশ কয়েকদিনের মধ্যে মুকুন্দ খবর পেয়ে গেছে, চলে আসলো। কি কথা কি কথা শুনছি পিসি? কি কথা? তুমি ওই হারাটাকে আশ্রয় দিয়েছ? আশ্রয় আর কি, ও একা, আমিও একা, সন্ধেবেলা এই উঠোনে পড়ে থাকে। না পিসি এ কথা ভালো নয়, এখন দেখো যেখানে খুন জখম সেখানে জমির দাম নেই। আমার এই ভিটেটা পালবাবুদের দেব। তাহলে কাদের কাছে বিক্রি করতে চাইছে? পালবাবুদের কাছে। ওরা পার্টি করে, খুঁটির জোর আছে, ওরা এখানে গুদম করবে, এদের পয়সা টয়সার জোর আছে, এরা কিন্তু এখানে গুদম করতে চায়, ঠিক আছে। কিসের গুদাম? তাতে তোমার কি? এখন পালবাবুরা এই কথা শুনলে খুব রাগ করবে, ওদের পুজো আচ্ছা আছে। তবে কি হবে মুকুন্দ, নিবারণ তো ভালো কথা বলেছে, ছেলেটাকে বিদায় করো, নিজের ঘরে গিয়ে ওঠো। বউ তোমার মন্দ নয়, তোমার বউ খারাপ না, তুমি আসতে পারো। ছেলেটাকে বিদায় করো, নিবারণের ঘরে যাও, নিবারণ তো বলেইছে এই কথাটা। বউ কেন মন্দ হবে? আমার ভাগ্য মন্দ বাবা, কপালটা খারাপ, আমার কপালটাই খারাপ, আমার বউমা খারাপ না, আমার কপালটাই খারাপ। হ্যাঁ তা দেখো যা পারো করো, তবে ও ছোড়াকে যদি বিদায় না করো আমার ভিটা ছেড়ে দিও। এই যে কথাটা বললো না, খুব জোরে লাগলো একদম গৌরবের, এত ডিরেক্ট কথা। ছেড়ে দেবো? ও বাপ মুকুন্দ, ছেড়ে আমি কোথায় যাব? তা আমি কি জানি। মুকুন্দ জুতো মসিয়ে চলে গেল। গৌরবী কি হারাকে দেখে পাগলের মতো তেড়ে গেল। গৌরবীর রাগ উঠে গেছে হারার উপরে একদম, সব কিছু খালি হারাকে নিয়ে ওরা শান্তিতে পড়ছে। কেন পড়বে? হ্যাঁ তেড়ে গেল। মর মর, তোর জন্য আমার এত দুর্ভোগ, তোর জন্য আমাকে সবাই কুকুর তাড়া করে, মর তুই, যেখানেই ইচ্ছে বিদায় হো। এই আচরণ দেখে, মাসির এই আচরণ দেখে হারা ভয়ে পালিয়ে গেল নিজের ঘরে। একদম পালিয়ে গিয়ে হারা নিজেদের ঘরে বসে রইল। বসে বসে মার জন্যে কাঁদলো। কেঁদে কেঁদে যখন হারা ঘুমোলো তখন বিকেল হয়ে গেছে। ঘুমের মধ্যে মা যেন তার কাছে যাওয়া আসা করতে লাগলো, যেন কে বলল চোখ খুললে হারা দেখবে মা রাত্রে বসেছে, সব ঠিক আছে। বারবার মনে হচ্ছে মা যেন ওর স্বপ্নে আসছে, আর বারবার বলছে, কে যেন একজন বলছে যে কি হারা যখনই চোখ খুলবে দেখতে পাবে বাইরের দিকে মা রান্না করতে বসেছে। হারা চোখ খুলল, নিমনিমে অন্ধকার, কে ওকে গায়ে হাত দিয়ে ঠেলছে আর ঠেলছে। মা নাকি? মা তো নেই, মা মরে গেছে। তবে কে? মাসি গো! হারা ভয়ে কেঁদে উঠল। ওঠ হারা, আমি মাসি। ওঠ হারা, আমি মাসি। মাসি? হ্যাঁ চল আমরা চলে যাব। কোথা? শহরে। শহরে, ঠিক আছে। শহরে যে তুমি যাও না, তুমি হাঁটতে পারো না যে? পারবো হারা, শোন আমরা শহরে যাব, সেখানে কেউ কারো কোনো কথা জানতে চায় না, কেউ কারে চেনে না। না সে তো বুঝলাম, সেটা আমরা কোথা থাকবো মাসি? ফুটপাতে থাকবো। কি খাবো? ভিক্ষে করব। কেউ তোর পরিচয় জানবে না, আমার পরিচয় জানবে না, ভিক্ষে করব। হ্যাঁ রে, পথে পথে ভিক্ষে করব, পথে বসে বাঁধবো, রাঁধবো, ফুটে শোবো। কাপড় নেতা গেরি মাটিতে রং করলে ময়লা হয় না, জসির কাছে আমি সব জেনেছি।
যোশী বলেছে কিভাবে ড্রেস পরতে গেলে নোংরা কম হবে, গেরি মাটি দিয়ে রাখতে গেলে আর নতুন করে নোংরা হতে পারবে না। ঠিক আছে, চলো তাহলে। গৌরবী আর হারা অন্ধকারে গ্রাম ছেড়ে পালিয়ে গেল। তাহলে কে কে? গৌরবী আর হারা দুজন মিলে কী করলো? ধীরে 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 গ্রাম ছেড়ে অন্ধকারে পালিয়ে গেল। শহরে গৌরবী আর হারার সমাজ অনেক বড়, মানে বুঝতে পারলা, এদের মতো অসহায় নিরন্ন মানুষের সংখ্যা শহরে কিন্তু প্রচুর বেশি। তাই বলছে শহরে গৌরবী আর হারার সমাজ অনেক বড়, একেবারে সমুদ্রের মতো। সেখানে একবার মিশে যেতে পারলে আর কোনো ভয় থাকে না। এই হচ্ছে আমাদের গল্প। কার লেখা? মহাশ্বেতা দেবীর লেখা। আর এই যে গল্পটা, এই গল্পটা নিয়েছে স্তন্যদায়িনী ও অন্যান্য গল্প সংকলন থেকে। স্তন্যদায়িনী ও অন্যান্য গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে। হলো?